দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। তুই পালিয়ে যাওয়ায় আঙ্কেল আরিশার সাথে পাত্রের বিয়ে দিয়ে দিয়েছে। কথা শুনে থমকে গেল আলকা। আরিশা তার একমাত্র ছোট বোন, যে কিনা কেবল এইচএসসি পরীক্ষা দিয়েছে। আলকার কণ্ঠ থেকে আর্তনাদের মতো কথাগুলো ছিটকে পড়ল। কি বলছিস এসব? আরিশার সাথে সায়নের বিয়ে হয়ে গেছে। আরিশা এতটুকু একটা মেয়ে, এত অল্প বয়সে বাবা ওর বিয়ে দিয়ে দিতে পারলেন কিভাবে? জানি না দোস্ত। একদিকে অবস্থা ভালো না, তোর বাড়ির সবাই প্রচন্ড ক্ষেপে আছে তোর উপর, বিশেষ করে তোর বাবা। ফোনের অপর পাশ থেকে আলকার ফ্রেন্ড নিতু কথাগুলো বলল। একটু থেমে উদ্বিগ্ন হয়ে বলল, তুই শহরের বাইরে চলে গিয়েছিস তো? তোকে পেলে আর আস্ত রাখবে না। এতক্ষণে তোর চাচা মামারা পুরো শহর ছড়িয়ে ছিটিয়ে গেছে তোকে খুঁজতে। আলকা কাঁদো কাঁদো গলায় বলল, দোস্ত, আমি তো এখনো বাস স্ট্যান্ডে। বাস আসতে দেরি হবে নাকি? আমি এখন কি করব? কি, তুই এখনো বাস স্টপে? গাধা, বাস না পাইলে ট্রেন ধর। যত দ্রুত পারিস শহর থেকে পালিয়ে যা। তুই ধারণাও করতে পারছিস না এখানে কি অবস্থা। আমাদের সবার ফোন কেড়ে নেওয়া হয়েছে, কাউকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না তোর বাপ। তোর এক কাজিনের ফোন দিয়ে আমি চুপি চুপি তোকে ফোন করেছি। আচ্ছা রাখ তাহলে। আলকা ফোন কেটে স্তব্ধ হয়ে বসে রইল ফাঁকা। শুনলাম বাস স্ট্যান্ডে। তার মাথার মধ্যে সব ফাঁকা ফাঁকা লাগছে। একটু পানি পেলে ভালো হতো, কিন্তু তার কাছে পানি নেই। তাড়াহুড়ায় পানি নেওয়ার কথা মাথায় ছিল না। আলকা উঠে টিকিট কাউন্টারের লোকটার কাছে গিয়ে বলল, আঙ্কেল, বাস আসতে আর কত দেরি হবে? উৎকণ্ঠায় তার গলা স্বর কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে। লোকটা তার চশমাটা ফাঁক দিয়ে তাকে এক নজর দেখে বিরক্ত মুখে বলল, একটু আগেই তো বললাম কমপক্ষে ২-৩ ঘন্টা লেট হবে। কথাটা শুনে আলকা আর দাঁড়ালো না। ভারী লাগেজটা নিয়ে রাস্তায় নেমে আসলো। আকাশটা আজ বড্ড গুমোট হয়ে আছে, কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। আলকা আর দেরি করলো না, একটা রিকশা ধরে যাত্রা শুরু করলো মেহেরগঞ্জ রেল স্টেশনের উদ্দেশ্য। রেল স্টেশনে গিয়ে আলকার মাথায় হাত, ট্রেনের টিকিট শেষ। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, এলোমেলো বাতাস বইছে চারদিকে। নিরাশ মুখে এদিক সেদিক চাইতে হঠাৎ তার চোখে ধরা দিল একটা পরিচিত মুখ, তার ছোট চাচ্চু। হন্য হয়ে ট্রেনের প্রদীপটা ব্যগিত তাকে খুঁজছে। আলকা দ্রুত মুখ ফিরিয়ে নিল, তাড়াহুড়ি করে গলায় পেঁচানো স্কার্ফটা টেনে মাথায় তুলে দিল। কিন্তু এভাবে বেশিক্ষণ রক্ষা পাওয়া যাবে না, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে। আর চোখে পিছনে চাইতে সে আতকে উঠল। চাচ্চু তার চা চালাদের নিয়ে এদিকে আসছে। আলকা কোনো কিছু না ভেবে টেনে একটা বগিতেই উঠে পড়ল। সামনে একটা কেবিনে ঢুকে দ্রুত হাতে দরজা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক সেই সময় পিছন থেকে একটা ভরাট পৌরুষালী কণ্ঠে ভেসে আসলো, এ কি, কে আপনি? দরজা কেন বন্ধ করে আছেন? উম, আলকা চমকে পিছু ফিরল। একটা ছেলে অবাক চোখে চেয়ে আছে, কানে ফোন ধরা। আলকার দিকে চোখ রেখেই ফোনের ওপাশে ব্যক্তিকে বলল, কিছু না, একটু পর ব্যাক করছি। আলকা কিছু বলার আগেই দরজার ওপাশ থেকে তুমুল ধাক্কাধাক্কি আওয়াজ আসতে থাকলো। ছেলেটি ভ্রু কুঁচকে এগিয়ে এসে দরজা খুলতে নিতেই আলকা তার হাত চেপে ধরল। তার দু চোখে স্পষ্ট ভয়। ছেলেটি অবাক অবাক হয়ে তার হাতের দিকে চাইল। সাথে সাথে আলকা হাত ছেড়ে দিয়ে সরু সরে দাঁড়ালো। কাঁচুমাচু হয়ে ফিসফিস করে অনুরোধ জানালো, দরজাটা খুলবেন না প্লিজ? কিছু গুন্ডা বদমাশ আমার পিছু নিয়েছে, ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান প্লিজ। ছেলেটা কিছুক্ষণ সন্দিহারা চোখে চেয়ে রইল আলকার দিকে। আলকা তার প্রখর দৃষ্টিতে বেশিক্ষণ চোখ মেলাতে থাকতে পারল না, মাথা নত করে ফেলল। ওপাশ থেকে ততক্ষণে ধাক্কাধাক্কি ছেড়ে গেছে। ছেলেটি ফোঁস করে নিঃশ্বাস ফেলে দরজা খুলে বেরিয়ে গেল, তবে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। আলকা তখন ভয়ে আধমরা, কপালে আর নাকে ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। তার বাপ চাচারা এমনিতেই তাকে খুব স্নেহ আহ্লাদ করে, তবে এসব ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না। আলকা দরজার সাথে কান
পেতে রইল। ছেলেটির কণ্ঠ ভেসে আসছে, "কি ব্যাপার? এভাবে দরজা ধাক্কাধাক্কি করার কেমন অভদ্রতা! মানুষের প্রাইভেসিতে সম্মান দিতে জানেন না?" সৈয়দ আবদান সাহেব এগিয়ে আসলেন। কেবিনের দিকে ইশারা করে ড্রক উগ্র মেজাজের সাথে বললেন, "আমার ভেতরটা তল্লাশি করতে চাই।" "কী কারণে?" আদনান সাহেব এমন কটিপূর্ণ কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে সামনের ছেলেটার আপামস্তকে দেখলেন। বুকে হাত ভাঁজ করে সিনা চওড়া করে দাঁড়িয়ে আছেন। তিনি একটু দমে গেলেন। ভদ্রতা বজায় রেখে বললেন, "আমরা আমাদের মেয়েকে খুঁজছি। আমরা ওকে এখানেই উঠতে দেখেছি।" "কে দেখেছে?" প্রায় সাথে সাথে বলল ছেলেটি। এই প্রশ্নের উত্তরে কেউ কিছুই বলতে পারল না। একে অপরের মুখ চাওয়াচাইতে করতে থাকলো। "দেখুন, ভিতরে আপনাদের কোনো মেয়ে নেই। রয়েছে আমার ওয়াইফ, আর আমি আপনাদের ভেতরে অ্যালাউন্স করতে পারছি না। আমি দুঃখিত। আপনাদের হয়তো কোথাও ভুল হয়েছে।" ছেলেটির এত কথাও তাদের তাদের টলাতে পারল না। এজন্য সোংড়া মতো লোক এগিয়ে সে বলল, "এই, এই যে ছোকরা, বেশি কথা না। জানো উনি কে? আপনারা যেই হন না কেন, কারো সাথে এমন আচরণ করতে পারবেন না। একজন একজন আমি অফিসারের সঙ্গে তো নয়ই।" এবার লোকগুলো থমথম খেয়ে আদনান সাহেবের দিকে চাইল। এদিকে ট্রেন ছাড়তে হুইসেল বাজিয়ে দিল। তিনি চোখের ইশারা সবাইকে চলে আসতে বলল। তবে যাওয়ার আগে ছেলেটার দিকে একবার কঠোর দৃষ্টিপাত করে গেল। আবিদ কেবিনের ঠোঁট ঠেলাতেই অলকা কপালের সাথে ধাক্কা লাগল। তাকে কপাল ডলতে দেখে আবির বলল, সরে দাঁড়ানো উচিত ছিল।" বাই দ্য ওয়ে, আপনি যে বললেন আপনাকে গুন্ডা তাড়া করেছে, কিন্তু মানে মনে হলো উনি আপনার বাবা। বাবা নয়, চাচ্চু। আর আমি আপনাকে কিছুই বলতে বাধ্য নয়। তাই আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। সাহায্য করা ধন্যবাদ। আলকা একদমে বলে দিল। ট্রেন চলতে শুরু করতে তার হুইসেল হলো। তাড়াহুড়ি করে বের হতে নিলেই আবিদ আচমকায় তার হাত ধরে বাধা দিল। আবার সাথে সাথেই ছেড়ে দিল। "সরি, তবে আপনার এখনই বের হওয়া ঠিক হবে না। উনারা বাইরে আছেন। আপনি আপাতত এখানেই থাকতে পারেন। পরের স্টেশনে নেমে যাবেন।" আলকা নিঃশব্দে মাথা নেড়ে একটা ব্যর্থে বসালো। ট্রেনের ঝিলঝিল শব্দ কানে আসছে। ছোটবেলা থেকেই তার ট্রেন চালাতে বেশ ভালো লাগে। বিশেষ করে ট্রেনের হালকা দুলুনি ভাবনাটা সে বেশ এনজয় করে। সে জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল। তবে আর চোখে আবিদের দিকে লক্ষ্য করতে ভুল হলো না। গায়ের ব্ল্যাক জিন্স আর সাদা গেঞ্জি, তার উপর আকাশি রঙের শার্ট, লম্বা চওড়া সুপুরুষ, গাল ভরা মৃদু দাড়ি, পুরুষটি রুক্ষতা প্রকাশ আছে। আবিদ হঠাৎ ফোন থেকে চোখ তুলতে হালকা থমথম খেয়ে চোখ ফিরিয়ে নিল। নকল কাশি ছলে নিজেকে স্বাভাবিক করে বলল, "আপনি কোথায় যাচ্ছেন?" "বান্দরবন।" ফোনের দিকে চোখ রেখেই বলল সে। "ও, আপনার সাথে কেউ নেই? মানে আপনি একা যাচ্ছেন?" আবিদ এবার চোখ তুলতেই আলকার দিকে চাইল। ভ্রু কুঁচকে চেয়ে থেকে প্রশ্নটা পিছনে করাটা বুঝতে চেষ্টা করল। দুইজন মানুষ একা কিভাবে হয়? "নেক্সট স্টেশনে পর্যন্ত আপনি তো আছেন নাকি?" আলকা কিছুক্ষণ দ্বিধায় ভুগে মিনমিন করে বলল, "আসলে আমিও বান্দরবন যাব আমার ফ্রেন্ডের বাসায়। আমি স্টেশনের টিকিট পাইনি। আবার রাতও হয়ে গেছে, আবহাওয়াও ভালো না। আবার একা একা ছেলের সাথে যেতেও ভরসা পাচ্ছে না, তাই তো?" আলকার কথার মাঝেই স্বাভাবিক স্বরে বলল আবিদ। আরিত। আলকা নতমুখে মাথা নেড়ে সায় দিল। আরিত তাকে অভয় দিয়ে বলল, "আপনি একদম নিশ্চিন্তায় থাকতে পারেন। আপনাকে নিরাপদে আপনার বন্ধুর বাড়ি পৌঁছে দেওয়ার আমার দায়িত্ব। দেশে একজন দায়িত্ববান সৈনিক হিসাবে আমার এতটুকু উপকার করাই যায়।" আলকা খুশি হয়ে হাত বাড়িয়ে দিল। "অনেক ধন্যবাদ। যাই হোক, আমি আলকা।" আরিত মৃদু হেসে হাত মিলিয়ে দিল। আরিত মেহরাজ। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। গল্প বকুল বনের হিয়া।
সূচনা পর্ব চলবে।